নমস্কার, সিটিভিএন এর স্বাগতায় মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা এপিসোড নিয়ে আমি হাজির আজ। দেখুন, স্বাস্থ্যই তো সম্পদ। তো স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে প্রতি মুহূর্তে যে সমস্ত রোগের সাথে আমাদের যুঝতে হয়, তো তার কিছু কিছু জায়গায় ডেফিনেটলি আপনাদেরকে এটা অন্ততপক্ষে বলবার চেষ্টা করি যে অনেক সময় আমরা ওষুধ খাই কিন্তু সম্পূর্ণভাবে সেই রোগকে বিতাড়িত করতে পারি না। তো রোগকে সমূলে নির্মূল করতে হবে। তো তার লক্ষ্যটা কিভাবে আপনাকে স্থির রেখে এগোতে হবে, তার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি বেদজ্ঞান আয়ুর্বেদার আরও এক বিশেষ আজকের এই এপিসোডে। তা আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো আয়ুর্বেদার পাওয়ার কোন জায়গায়, বেদজ্ঞান আয়ুর্বেদা কিভাবে কাজ করছে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুস্থ স্বাভাবিক জীবন সেটাতে আপনি কিভাবে রপ্ত করতে পারবেন। তো আজকে যে সাবজেক্ট বা বিষয় যাই বলি না কেন, যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেপটিক আলসার। হ্যাঁ, অনেকেই আপনারা রয়েছেন যারা আলসারের সমস্যায় ভোগেন, কিন্তু এটা পেপটিক আলসার খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছেই যাদের এই অবস্থা বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, এখনও পর্যন্ত যারা যুঝছেন এই অবস্থার সঙ্গে, তাদেরকে একদম এই রোগকে নির্মূল করবার প্রত্যেকটা বিষয় আজ জানাবো। যিনি উপস্থিত রয়েছেন পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। স্যারকে স্বাগত জানাই অনুষ্ঠানে। এবং এই পেপটিক আলসারকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে শুরু করবার চেষ্টা করি, কারণ এর একটা ওভারভিউ আগে সবার আগে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যে স্যার কিভাবে এই অবস্থার মধ্যে রোগীকে যেতে হচ্ছে। একটু লেটেস্ট ওভারভিউ এই মুহূর্তে কী দেখতে পাচ্ছেন? দেখুন, পেপটিক আলসার বেসিক্যালি এমন একটা সমস্যা। আলসার মানে আমরা সবাই জানি ঘা, যেটা আমাদের স্টমাকে বা ডিউডেনামে বা ইসোফেগাস এইসব জায়গায় আমাদের একটা ঘা হয়ে যায়। ঘা হওয়ার জন্য আমাদের কিছু কারণ রয়েছে, আমাদের লাইফস্টাইল কিছু কারণ রয়েছে, কিছু ব্যাকটেরিয়াল কারণ রয়েছে, কিছু মেডিসিন রয়েছে, যার জন্য কিন্তু আমাদের এই স্টমাকে বা আমাদের ডাইজেশন সিস্টেমে একটা ঘাগুলো তৈরি হচ্ছে। এই ঘাগুলো বলতে খুবই সহজ, কিন্তু যাদের হয়েছে তারা কিন্তু জল পর্যন্ত খেতে পারে না, এমন কন্ডিশন হয়ে যায়, যেখানে কিন্তু কিছু খেলেই তার ভমিটিং টেন্ডেন্সি সবসময় থাকে বা ভমিটিং হয়ে যায়, ব্লাড ভমিটিং হয়ে যায়, এমন তার পায়খানা ব্ল্যাক স্টুল হয়ে যায়, যাকে আমরা মেলিনা বলি। তো আজকে আমরা এটাই নিয়ে ডিসকাস করব যে রোগটা কতটা যে সিভিয়ার বা তার সিমটমস কী বা তার ট্রিটমেন্ট আমরা কীভাবে করতে পারি। একদমই তাই, মারাত্মক একটা অবস্থা। যারা এই রোগটার সঙ্গে যুঝছেন তারা অলরেডি জানেন। আগামী সময় যাতে এই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগেভাগে সতর্ক আমাদেরকে থাকতে হবে। তো সতর্ক হতে গেলে পরে আপনাকে কিছু বিষয় জানতে হবে যে কখন স্যার বুঝবো লক্ষণগুলো কোন কোন সময় মনে হয়। দেখুন, পেপটিক আলসারের যে সিমটমসগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের দু ধরনের মানে আলসার হয়। সেটা হচ্ছে একটা স্টমাক আলসার আমাদের হয়, গ্যাস্ট্রিক আলসার, আর একটা হচ্ছে আমাদের ডিউডেনাল আলসার। তো দুটোই কিন্তু লক্ষণ, একটা হচ্ছে যে খাওয়ার সাথে সাথে পেন, আর একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর পেন। আচ্ছা, মানে যেটা গ্যাস্ট্রিক আলসার রয়েছে সেটা আমরা যখন খাবার খাবো তখনই যে পেনটা উঠবে সেটা আমাদের কিন্তু গ্যাস্ট্রিক আলসারের পেন থাকবে। আর যেই পেনটা আমি খাবার খেয়ে নিলাম তার 2 ঘন্টা পর সেই পেনটা উঠছে, তখন আমরা দেখতে পাবো সেটা ডিউডেনাল আলসার আমাদের রয়েছে। এর সঙ্গে এটা দুটো একটা সিমটমস থাকবে ডিউডেনাল আলসার অ্যান্ড গ্যাস্ট্রিক আলসারে। বাকি সিমটমসগুলো প্যারালালি কমন থাকবে, যেমন ইনডাইজেশনের প্রবলেম থাকবে, তার সঙ্গে ভমিটিং উইথ ব্লাড বা মেলিনা যে পায়ে ব্ল্যাক স্টুল আমি একটা প্রবলেম বললাম, পেট ফুলে যাওয়া বা খিদে না লাগা, এইসব সমস্যা, প্লাস বার্নিং সেন্সেশন, এইসব সিমটমসগুলো কমন থাকবে। শুধু পেনের সিমটম যেটা থাকবে সেটা একটু ডিফারেন্ট থাকবে গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনাল জন্য। ইনস্ট্যান্ট যেটা হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক, আর আফটার 2 আওয়ার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। আচ্ছা, কী কারণে মূলত হয়, মানে এই সমস্যার মধ্যে পড়তে হয়? দেখুন, আমাদের স্টমাকে আলসার মানে আমাদের স্টমাকে অ্যাসিড থাকে। হ্যাঁ হ্যাঁ, তার কিছু কার্য রয়েছে, যেমন আমাদের অ্যাসিডে কাজ হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়াকে ডাইজেস্ট করে দেবে। এবার সেই অ্যাসিড থেকে বাঁচানোর জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, তাকে মিউকাস আমরা বলি। সেই মিউকাসা আমাদের মানে অ্যাসিড আর স্টমাক মাসেলসে কন্ট্যাক্ট হতে দেয় না, একটা মাঝখানে লেয়ার থাকে। তো কোনো কারণের জন্য যখনই এই অ্যাসিডটা আমাদের মিউকাসকে ড্যামেজ করতে আরম্ভ করে, সেখানে আস্তে আস্তে আমাদের ওখানে একটা এই আলসার তৈরি হতে আরম্ভ করে দেয়। বা আমার স্টমাকের ভিতরে আমার অ্যাসিডে যে পাওয়ারটা থাকা উচিত, যে পিএইচ লেভেল থাকা উচিত, তার থেকে যখন কমে যায় তো আলটিমেটলি আমাদের স্টমাকে ব্যাকটেরিয়াল গ্রোথটা অনেকটা বেড়ে যায়। আমরা হাইপার অ্যাসিডিটি শুনেছি যে আমার স্টমাকে প্রচুর অ্যাসিড তৈরি হচ্ছে,
তার যেরকম ক্ষতি আছে সেরকম লো অ্যাসিড যখন আমাদের স্টমাকে হয় সেটাও কিন্তু একটা ক্ষতি আছে। সেই ক্ষতিটা হচ্ছে আমাদের স্টমাকে ব্যাকটেরিয়া অনেকটা বেড়ে যায়, কেন অ্যাসিড খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াকেও কিন্তু ডিস্ট্রয় করে। আমাদের শরীরে যে স্টমাকে যে ব্যাকটেরিয়া থাকা উচিত না, তো সেই ব্যাকটেরিয়া গ্রোথটা অনেকটা বেড়ে যায়। আর ব্যাকটেরিয়া গ্রোথ যখন বাড়ে তখন আলটিমেটলি সেই ব্যাকটেরিয়া গ্রোথটা সে আমাদের স্টমাকে কিন্তু আলসার তৈরি করে। আচ্ছা, সে ব্যাকটেরিয়া নর্মালি আমরা যে সেটা খুব কমনলি জানি সেটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, সেটা কিন্তু আমাদের স্টমাকে হয়ে যায় আর সেখান থেকে আমাদের আলসার তৈরি হয়। তারপর হচ্ছে আমাদের নর্মালি আমরা ব্যথা ওষুধ প্রচুর খাই। আচ্ছা, কিছু হলেই আমাদের ব্যথা এখানে ওখানে কিছু ব্যথা লাগলেই আমরা ব্যথা ওষুধ প্রচুর খাই। আর্থ্রাইটিস পেশেন্টরা ব্যথা ওষুধ প্রচুর খায়, NSAID ওষুধ। সে আলটিমেটলি সেটা কিন্তু আমাদের স্টমাকে আলসার তৈরি করে। আচ্ছা, এই আলসারগুলোকে ট্রিগার করার জন্য আমাদের লাইফস্টাইল, যে আমরা স্পাইসি ফুড খাই, স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই রোগগুলোকে অনেকটা ট্রিগার করে দেয়। এটাই হচ্ছে আলসার। ওকে। তাহলে এখন বিষয় হচ্ছে কি, যারা এই মুহূর্তে ভুগছেন, এর সঙ্গে যুঝতে হচ্ছে আপনাদেরকে, তো কি করণীয়, কি করে এগোতে হবে? বেদজ্ঞান আয়ুর্বেদা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছে স্যার, এটাও একটুখানি জানিয়ে দিই দর্শকদেরকে। দেখুন, ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুবই ট্রান্সপারেন্ট রয়েছে, কেন কি পেপটিক আলসার সবথেকে প্রথম জিনিস হচ্ছে নিদান পরিবর্জন আপনাকে করতে হবে। নিদান পরিবর্জন মানে হচ্ছে আপনাকে যে লাইফস্টাইলের জন্য এই রোগটা আপনার হচ্ছে সেইটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড এই জন্য, আপনার আলসার হয়েছে, আপনি তার উপর কিন্তু স্মোকিং, অ্যালকোহল বা প্রচুর স্পাইসি ফুড বা যে কোনো সময় খাওয়া দাওয়া, এটা কিন্তু আপনাকে আটকাতে হবে। তারপর হচ্ছে এমন খাওয়া দাওয়া আপনি করছেন যার জন্য আপনার শরীরে, আপনার স্টমাকে অ্যাসিড লেভেল আর বেশি বেড়ে যাচ্ছে। নর্মালি পিএইচ লেভেল অ্যাসিডে কিন্তু 5 থাকে আমাদের। এবার এইটা না, ভুল লাইফস্টাইলের জন্য কিন্তু আস্তে আস্তে সেই পিএইচ লেভেল আর বেশি বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি এই রোগগুলোকে আর বেশি আমাদের ট্রিগার করবে বা আমাদের রোগগুলোকে আর বেশি বাড়িয়ে দেবে। তো এইটা হচ্ছে লাইফস্টাইল। সেকেন্ড হচ্ছে আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেটা শোধন থেরাপি আমরা বলি। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের মেডিসিন। কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের আলসারগুলোকে হিল করতে খুবই সুন্দর কাজ করে, তার সঙ্গে আমাদের ইনডাইজেশন প্রবলেমগুলোকে সলভ করতে হেল্প করে। আমাদের অগ্নি যেটা ডিমিনিশ হয়ে গেছে বা কমে গেছে তাকে বাড়ানোর জন্য সেই ওষুধগুলো খুব সুন্দর কাজ করে। একদমই তাই। ফলত এর সঙ্গে ডেফিনেটলি আপনারা যারা রয়েছেন, কারণ অনেকে এই সাইড এফেক্টস মানে ওষুধ খাবার থেকে কি বেশি মাত্রায় আরও এটা সেই দিকে চলে যাচ্ছে, মানুষজন কি ভুলটা করছেন খুব? আলসার হওয়ার যে কারণগুলো রয়েছে, যেরকম একটা ব্যাকটেরিয়াল কারণ রয়েছে সেরকম কিন্তু মেডিসিনও কারণ রয়েছে। আচ্ছা, তো মেডিসিনে NSAID ওষুধ মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিনগুলো যেটা রয়েছে, মানে ওরা জানে, মানে পেশেন্টরা জানে, যারা ব্যথা পেশেন্ট, অস্টিও আর্থ্রাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডিলোসিসের পেশেন্ট যারা রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন যখন এই মেডিসিনগুলো কনজিউম করে তখন আলটিমেটলি তাদের কিন্তু এইসব রোগ হওয়ার চান্সেস থাকে। আর ডক্টরবাবু ক্লিয়ার কাট বলে দেয় যে এটা আপনি খাবেন না, যখন প্রয়োজন পড়বে, খুব বেশি ব্যথা হবে তখনই ইউজ করবেন, আদারওয়াইজ হাত দেবেন না। কিন্তু কি হয়, মানুষের যে টেন্ডেন্সি থাকে, একবার কোনো জিনিসে যখন আরাম পেয়ে যায় তার উপর তার কিন্তু সে হ্যাবিট হয়ে যায় বা তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর যখনই ব্যথা দেখছে তখন একটা স্ট্রিপ থেকে বার করলাম, খেয়ে নিলাম, সেটা আলটিমেটলি জানে না যে তার শরীরে গিয়ে এই কতটা সেই মানে ক্ষতি করতে পারে। এই জন্য অনেক সময় আমরা দেখি যে ডক্টরবাবুরা যখনই NSAID ওষুধ দেয় তার সঙ্গে কিন্তু একটা H2 ব্লকারও দিয়ে দেয়, মানে একটা অ্যান্টাসিড টাইপের ওষুধ দিয়ে দেয়। তাতে কী হবে, আপনি যখনই ব্যথা ওষুধ খাবেন তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ থেকে কিন্তু প্রোটেক্ট করবে আপনার শরীরে, স্টমাকে গিয়ে সেই গ্যাস্ট্রিক ইরিটেন্ট হবে না। তো এই জিনিসটা একটা প্রোটেক্টিভ লেয়ারও দিয়ে রাখে। তো কিন্তু ওনারা কিন্তু একটা লিমিটেড সময় পর্যন্ত দেন যে হ্যাঁ আপনি 3 দিন খাবেন, 4 দিন খাবেন বা 7 দিন খাবেন। কিন্তু আমাদের যেটা ব্যাড হ্যাবিট, মানুষের যেটা ব্যাড হ্যাবিট, একবার যখন রিলিফ পেয়ে গেছে সেই ওষুধটা কিন্তু সারা জীবনের জন্য কনজিউম করতে আরাম করার জন্য এই রোগটা কিন্তু হয়ে যায়। মানে আলটিমেট তো নির্মূল হবে না, মানে কিছু দিনের সময়ের জন্য, মানে যতদিন ওষুধ খাচ্ছি ততদিন নয় সীমিত থাকবে, তারপর আবার যেই কে সেই না। এই NSAID ওষুধের কমপ্লিকেশন মানে সাইড ইফেক্ট হয়ে আপনার আলসার তৈরি হবে। তো এই জন্য এই ওষুধটা কিন্তু আপনাকে খাওয়া উচিত নয় একদম। আপনি একটা সামান্য কিছু দিনের জন্য আপনি নিলেন, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু আপনি রেগুলার বেসে দিনে 2 বার করে যখন আপনি লং টার্ম ইউজ করছেন, সেটা কিন্তু আপনার শরীরে কিন্তু আলসার তৈরি করতে পারে। ঠিকই। আর আলসার পেশেন্ট যারা রয়েছেন, মানে খুব স্বাভাবিকভাবে বেদজ্ঞান আয়ুর্বেদা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছে সম্পূর্ণ নির্মূল করা যায়, এই যে জায়গাটা, এটা তো বুঝতে হবে মানুষকে, সেটা কি বলবেন? অবশ্যই। কেন কি দেখুন, আলসার
আপনার হাতে যখন একটা ঘা লেগে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন সেই ঘাটাকে যত তাড়াতাড়ি শুকাতে পারবেন আপনি রিলিফ পাবেন। সেরকমই স্টমাকে আপনার যখন একটা আলসার তৈরি হচ্ছে, সেই আলসার কিন্তু আপনার ডে টু ডে লাইফ মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনার খাওয়া দাওয়া প্রচুর, এই শরীরটা কিন্তু খাওয়া দাওয়া পরেই চলবে আপনার, তো আপনার খাওয়া দাওয়া প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো আপনি যত তাড়াতাড়ি এই রোগ থেকে বেরোতে পারবেন আপনি নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। আদারওয়াইজ এই রোগটাই কিন্তু আপনাকে কিন্তু খুব খারাপ দিকে নিয়ে চলে যাবে। কেন কি অ্যাসিডে এতটা ক্ষমতা রয়েছে যে আপনি সেই অ্যাসিডটা যখন হাতে নেবেন সেই হাতে কিন্তু হোল করে দিতে পারেন। তো তাহলে আপনার আলসার যখন হয়ে গেছে কিন্তু স্টমাকে কিন্তু অ্যাসিড কিন্তু সিক্রেট হয়ে যাচ্ছে, স্টমাকে আপনার অ্যাসিড কিন্তু বেরোচ্ছেই, সেই অ্যাসিডটা কিন্তু কন্টিনিউয়াসলি সেই আলসারের জায়গায় গিয়ে আপনার কিন্তু সেই জায়গায় কিন্তু একটা হোল করে দিতে পারে। এই জন্য আপনার ট্রিটমেন্ট এমন দরকার যেখান থেকে আপনি পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে দুভাবে সিরিয়াস হতে হবে, একটা আপনাকে নিয়মগুলো মানতে হবে আর প্রপার মেডিকেশনে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। একদম, মানে কেউ যদি লাইফস্টাইল একদম চেঞ্জ করে ফেলেন তাহলে পরে কি বেরোনো সত্যিই সম্ভব মানে মনে হয় এই জায়গাটা? অবশ্যই, কেন নেই, কেন কি আপনি যে কারণের জন্য যে রোগগুলো আপনার হয়েছে আর আপনি বুঝতে পারছেন যে আপনাকে এই কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে আর আপনি করলে আপনি লাভ পাবেন, আপনি নিজেরই বুঝতে পারবেন যে আমি আমার স্মোকিংকে কুইট করে দিলাম, আমি অ্যালকোহল বন্ধ করে দিলাম, আমি স্পাইসি ফুডগুলো আমি বন্ধ করে দিলাম, রেড মিট আমি বন্ধ করে দিলাম। তো আলটিমেটলি সেই হিলিংটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি নিজেতে আমার বডি হিল হচ্ছে। কিন্তু আপনি যখন নিয়মটা মানবেন না আলটিমেটলি সেই রোগটা অনেক সিভিয়ার দিকে চলে যাবে, আর সিভিয়ার দিকে যাওয়া মানে হচ্ছে সেখান থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন না। কারণ আলটিমেটলি কমপ্লিকেশন যখন বাড়বে আপনার, তো কমপ্লিকেশন অলরেডি আপনি খুবই ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে আর যখন রোগ আপনার অ্যাডভান্স স্টেজে যাবেন তখন আলটিমেটলি আপনি ক্যান্সার পর্যন্ত চলে যাবেন। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে একটা রোগ যখন আপনার শরীরে হচ্ছে সে নর্মাল রোগ নেই, ক্রিটিক্যাল রোগ, আপনি যখন তাকে সিরিয়াস নেবেন না তখন আলটিমেটলি আপনি সেখান থেকে আর খারাপ দিকে চলে যাবেন। একদমই তাই, তো মাথায় রেখে কিন্তু চলতে হবে। আমি আরও আসবো আলোচনায়, আর দর্শক বন্ধু যারা রয়েছেন তারা ডেফিনেটলি টেলিফোন করে আপনাদের বিভিন্ন পরিস্থিতি সম্বন্ধে আপনি অবগত হতে পারবেন, আপনাদের সমস্যা তৈরি যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বলতে পারবেন। এই মুহূর্তে রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। হ্যালো, কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বৈশাখ থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার ছেলে কথা বলতে গিয়ে বেঁধে যায়, ওদের 16 বছর প্লাস বয়স, মাধ্যমিক দেবে এবার। তো ওই ছেলে কোনো প্রবলেম কিছু নেই, কথা বলতে গিয়ে বই পড়তে গিয়ে বেঁধে যাচ্ছে, কথা বলতে পারছে না, এমন পরিস্থিতি, মাঝে মাঝে বই পড়তেই পারছে না। আচ্ছা, কথা ক্লিয়ার বলতে পারেন না, কথা বলতে পারছেন না, তাই তো? জি স্যার, জি স্যার, কথা বলতে বেঁধে যায়, মাঝে মাঝে কেঁদে ফেলছে বই পড়তে পড়তে। কথা বললে কেঁদে ফেলছে? এমন অবস্থা, বই পড়তে পারছে না, নিজের কষ্ট হচ্ছে, কথা বলতে গিয়ে মাঝে বেঁধে যায়, কখনো একটু ভালো করে কখনো বেঁধে যায়। আচ্ছা আচ্ছা, বেঁধে যায়, মানে অধিকাংশ সময় বেঁধে যায় কথা বলতে গিয়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, বেটার হবে আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? আপনার কেসটাকে আমাদেরকে ক্লিনিক্যালি দেখলে খুব ভালো হবে, সামনাসামনি দেখলে খুব ভালো হবে। আপনি যেটা বলছেন ক্লিয়ার আমি বুঝতে পারছি না, আপনি একবার চেম্বার আসুন, খুব ভালো। একদম। আর রয়েছেন যারা দর্শক বন্ধুরা, তারা ডেফিনেটলি ক্লিয়ারলি আরও একটুখানি বলবার চেষ্টা করবেন, তাহলে আর একটু স্পষ্ট হবে বুঝতে আমাদের। একই সঙ্গে দাঁড়িয়ে যে আলোচনাটা আমরা করছিলাম, এখন এই রোগটাকে নির্মূল করতে গেলে লাইফস্টাইলটা তো সব থেকে বড় জায়গা, যে হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আরও যে সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে তার থেকে তাই সাবধান আমাকে হতে হবে। তো সাবধানের জায়গায় যাওয়ার আগে স্যার এই জায়গাতেই অন্ততপক্ষে আসি যে আগামী সময় যখন চলবে, আমি লাইফস্টাইল চেঞ্জ করলাম, একটা না হিল প্রসেস শুরু হলো, তারপর পরিস্থিতির কি বদল একেবারে ঘটা, আর কোন কোন উপায় সম্ভব? দেখুন, ট্রিটমেন্ট যেটা 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, একটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, শোধন অ্যান্ড সামান, আর একটা হচ্ছে মেডিসিন, যেটা নিদান পরিবর্জন, যেটা আপনি বললেন লাইফস্টাইল চেঞ্জ করা। এর প্যারালালি আপনার কিছু মেডিকেশন উপরে থাকতে হবে। মেডিসিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি এই মেডিসিন আপনার যে ভিতরে যে আলসারগুলো হয়ে গেছে, যে ঘাগুলো হয়ে গেছে, তাকে আপনাকে হিল আপ করার জন্য কিছু মেডিকেশন আপনাকে ইউজ করতে হবে। কেন আপনি হ্যাবিটগুলোকে বাদ দিলেন, কিন্তু যে রোগটা হয়ে গেছে তাকে আপনাকে মেডিসিন থ্রুই কিন্তু হিল করতে হবে, মেডিসিন থ্রুই কিন্তু তাকে আপনাকে ঠিক করতে হবে। তো সেই জন্য কিছু মেডিসিন আয়ুর্বেদে রয়েছে যেটা কিন্তু খুব ভালো করে কাজ করে, তার আপনার যে কোনো ধরনের আলসার হোক, সে ডিডেনাম আলসার হোক বা গ্যাস্ট্রিক আলসার হোক বা ইসোফেজিয়াল আলসার হোক, সেটাও কিন্তু কাজ করে। কেন ইসোফেজিয়াল যেটা রয়েছে, জিআরডি পেশেন্টদের এটা কমনলি হয়ে যায়। জিআরডি পেশেন্ট যারা কথায় কথায় যেটা বলে যে মুখে আমাদের টক ডেকুর উঠে যাচ্ছে বা গলায় জ্বালা করছে, আমার খাবার মুখে চলে আসছে, তো এই পেশেন্টেরও কিন্তু এই ইসোফেগাসে আলসার হওয়ার চান্সেস থাকে। তো 3 জায়গায় আলসার হয়, ইসোফেগাস, গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনাল, 3 জায়গায় আলসার আমাদের হয়। তো এই জন্য
যারা কিন্তু এই রোগ থেকে আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু প্রপার মেডিকেশন আর নিদান পরিবর্জন, আর যারা কিন্তু সিভিয়ার কন্ডিশনে যাচ্ছে তাদের জন্য আমাদের পঞ্চকর্মা থেরাপি। এই জন্য কেন আমি বললাম কিছু হ্যাবিট রয়েছে মানুষের, যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, তার জন্য কিন্তু রোগটা অনেকটা ট্রিগার করে যায়, বেড়ে যায়। কেন কি আপনি এমন ফিল্ডে কাজ করছেন যেখানে কিন্তু আপনার স্ট্রেস প্রচুর হাই লেভেলে রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, আর রাতে প্রপার ঘুম হচ্ছে না, ইনসোমনিয়া আপনার রয়েছে। তো পঞ্চকর্মা থেরাপি সেই কন্ডিশনটাকে কন্ট্রোল করার জন্য খুবই ভালো কাজ করে। যেমন শিরোধারা, শিরোবস্তি, নস্যম, এটা আমাদের মানে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিগুলো, মেন্টাল স্ট্যাটাসকে কন্ট্রোল করার জন্য খুব ভালো কাজ করে। একদম। আর এর থেকে সম্পূর্ণভাবে আমাকে মুক্ত হতে গেলে মানে কতটা সময় মোটামুটি লাগতে পারে? অনেকেই মনে করেন, এটা কি মনে হয়? সময় তো লাগবে। দেখুন আপনার আলসার হয়েছে তো আপনাকে একটু সময় দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, উইথিন এ মান্থ আপনি রিলিফ পেয়ে যাবেন। 15 to 1 মান্থে আপনি দেখবেন আপনার রিলিফ আপনি পেয়ে গেছেন। যে জ্বালা যন্ত্রণা রয়েছে, আপনার ভমিটিং রয়েছে বা ম্যালিনা রয়েছে, এইসব জিনিসগুলো আপনি রিকভার করে যাবেন, সিমটমস আপনার রিকভার হয়ে যাবে। কিন্তু যে রোগটা রয়েছে তাকে হিল আপ করার জন্য প্রপার, সেটা মোটামুটি 5-6 মাস তো সময় লেগে যাবে। একদমই তাই। আর কষ্টসাধ্য কি? মানে অনেকে ভাবেন যে কষ্টসাধ্য হতে পারে ট্রিটমেন্ট, থেরাপি, কোনো রকম কষ্টসাধ্য কি? না, এমন কিছু নেই। কেন কি দেখুন, আপনি যেমন রোগ নিয়ে আসবেন তেমন কিন্তু আপনাকে এফোর্ড করতে হবে। এমন কিছু নেই যে আপনাকে খুব বেশি এমন যে ভর্তি হয়ে আপনাকে এই সব করতে হবে, ওই সব কিছু নেই। মেডিসিন, ট্রিটমেন্ট বা থেরাপি একদম মানে কমফোর্টেবল, কোনো এমন কিছু নেই। ওকে স্যার, একটা দর্শক বন্ধু রয়েছেন, একজন কথায় চলে যাবো আমরা, টেলিফোন নিই। হ্যালো, কে রয়েছেন? শুনুন, হ্যাঁ। আমার তো এটা বহুদিনের রোগ, সুবিধা হচ্ছে না, ওষুধ খেয়ে গিয়েছে, পরে কিছু বেশি কিছু দিয়ে যেতে পারে বাড়া দেওয়ার কি? কিছু বোঝা গেল না, আবার বলুন কি বলছেন? বাতের ব্যথা? কিছু বাড়াবাড়ি বা শরীরে অন্য কিছু খারাপ হতে পারে কি এই ওষুধ এটা খাই? আমি র্যালিডি প্লাস বলে একটা ওষুধ খাই। কি আচ্ছা। ওষুধ? র্যালিডি প্লাস, অ্যামিটিলিন গ্রুপের। হ্যালো, হ্যাঁ বলুন। সেটা কি গ্রুপের র্যালিডি প্লাস বলে একটা ওষুধ খাই। কিসের ওষুধ সেটা? সেটা ওই আমার প্রথম টেনশন হচ্ছিল, খুব ঘুম হচ্ছিল, দিয়ে একজন হেঁটে ডাক্তার ওইটা দিলেন, ওই যে খেলতে আবার ঠিকঠাক করছে, ঘুম হয়। আচ্ছা, মানে রাতে ঘুম হবে। আচ্ছা, আপনি টিভি স্ক্রিনে দেখুন। বেশ বেশ, শুনতে থাকুন। টেনশনের ওষুধ আপনি যে ডক্টরবাবু আপনাকে দিয়েছেন সেটা গিয়ে আপনি ওনাকেই প্রশ্ন করুন। এটা আয়ুর্বেদ প্রোগ্রাম চলছে, ঠিক আছে? আপনি অ্যালোপ্যাথ মেডিসিন খাচ্ছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, উনি বলে দেবেন আপনাকে। একদম। তো খুব স্বাভাবিকভাবেই যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছেন, যারা মানে অন্ততপক্ষে যারা মনে করেন যে আমাকে সুস্থ হতে হবে, সম্পূর্ণ সমূলে সুস্থ হতে হবে, তো তাদের জন্য অবশ্যই এই অনুষ্ঠান। আর পেপটিক আলসার নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আর পেপটিক আলসারে আমরা অলরেডি অনেকগুলো বিষয়, যেগুলো আপনাদের যে সমস্যার মধ্যে পড়তে হয়, সেই সমস্যাগুলো সম্বন্ধে অবগত আরও একবার করালাম। সেখান থেকে বেরিয়ে আসার কী উপায়, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আরও রেদার যে জায়গায় আমরা অবশ্যই পৌঁছাবার চেষ্টা করব, কারণ প্রচুর মানুষ রয়েছেন, কম বয়সীদেরও হয় এক্ষেত্রে দাঁড়িয়ে, আর বেশি বয়স্কদের মধ্যেও তো পেপটিক আলসার খুব স্বাভাবিকভাবে রয়েছে। এখন এর মধ্যে অন্ততপক্ষে যারা ছোট, বয়সের দিকে কম, তাদের ক্ষেত্রে কি সুবিধে রয়েছে এই মুহূর্তে ট্রিটমেন্টে যত তাড়াতাড়ি এগোনো ততই সম্ভব ভালো হবার? অবশ্যই, কেন নেই। আপনি যে কোনো বয়সে ট্রিটমেন্ট করাতে পারেন, এমন কিছু নেই যে আপনার কোনো ব্যারিয়ার আছে, আপনি যে কোনো বয়সে ট্রিটমেন্ট করাতে পারেন। আর বেসিক্যালি এটা মিড এজ আর এল্ডারদের প্রবলেম হয়। তো এমন কিছু নেই যে ছোটো বয়স, কম বয়সে প্রায় প্রবলেমটা হচ্ছে। মিডল এজ অ্যান্ড এল্ডারলি যারা রয়েছে, বয়স্ক লোক রয়েছে, তাদের এই সমস্যা হওয়ার চান্সেস বেশি থাকে। তো ট্রিটমেন্ট করাতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। একদম। আর অনেকেই এক্ষেত্রে মনে করেন যে হ্যাঁ, ট্রিটমেন্টে আমরা এগোবো, অনেকেই তো প্রচুর ওষুধপত্র যা দিচ্ছেন, যেমন কিছুক্ষণ আগে দর্শকরা ফোন করছেন যে ওষুধ খাচ্ছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো আলটিমেট এই জায়গাতেই পড়ে রয়েছেন বহু অংশের মানুষজন, তাদের ক্ষেত্রে কি বার্তা? দেখুন, বেসিক্যালি কী হয় যে আমরা তো পেশেন্টই এমনই পাই যে যারা কিন্তু দীর্ঘদিনে যে কোনো রোগ জন্য ট্রিটমেন্ট করছে, যখন রেজাল্ট পাচ্ছে না আলটিমেটলি, তখন আয়ুর্বেদে হাত ধরছে। তো পেপটিক আলসারের জন্য আমরা যে কোনো আলসারের জন্য দেখেছি আমরা, পেশেন্ট দীর্ঘদিন লং টার্ম ট্রিটমেন্ট করে যাচ্ছে কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাচ্ছে না। কিন্তু আয়ুর্বেদে এমন কিছু নেই। আয়ুর্বেদে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, একটা সময় নির্দিষ্ট পর্যন্ত আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, সেখান থেকে আপনি রিভাইভ করে যাবেন। কেন আয়ুর্বেদ সবসময় রোগ নিয়ে কথা বলে। একদম। যেখান থেকে আপনার রোগ সৃষ্টি হচ্ছে সেখানে যখন আপনি প্রপার চিকিৎসা করবেন রুট কজ থেকে, আপনি ইজিলি একটা টাইম বাউন্ড মানে 3 থেকে 6 মাস ট্রিটমেন্ট আপনি বেরিয়ে চলে আসবেন। একদমই তাই। আরও একজন রয়েছেন, কলার কথা বলবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন, নমস্কার।
নমস্কার নমস্কার। বলছি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিছু প্রোস্টেটের ইস্যুজ হচ্ছে, তো সেক্ষেত্রে আয়ুর্বেদিক থেকে কিভাবে ট্রিটমেন্ট করলে ওটা কন্ট্রোল করা যাবে? আচ্ছা, বাবার আপনার বয়স তো বাবার বয়স হচ্ছে 78। 78। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে। প্রোস্টেট কত বড় হয়ে গেছে? প্রোস্টেট সাইজ অনুযায়ী দেখাচ্ছি ওরা ভলিউম ওয়াইজ প্রায় 85 সিসি। আর ইউরিন থেকে যাচ্ছে? ইউরিন করার পর রেসিডুয়াল ইউরিন কিছু বলেছে? সম্ভবত থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে, ঠিক আছে। পরিষ্কার হয়ে ক্লিয়ার হচ্ছে না, সেটাই বারবার আইডেন্টিফাই করছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এই দুটো, এই যে আপনি বললেন না প্রোস্টোমেগালি প্রবলেম না প্লাস রেসিডুয়াল ইউরিন যেটা থেকে যায়, যাতে প্রোস্টেট পেশেন্টদের সাথে কমন প্রবলেম একটা হয়, তো দুটো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, মেডিসিনও রয়েছে আমাদের, আর পঞ্চকর্ম থেরাপিও রয়েছে। এই দুটো মারফত মিলিয়ে আমরা ট্রিটমেন্ট করি। খুব বেশি সিভিয়ার থাকলে তখন আমরা বলবো নিশ্চয়ই আপনার পঞ্চকর্ম করতে হবে, নাহলে মেডিসিনেই এই প্রবলেমটাকে সলভ করা যায়। যে ইউরিনগুলো ওনার রেসিডুয়াল ইউরিনগুলো থেকে যাচ্ছে বা প্রোস্টোমেগালি যেটা সাইজে বড় হয়ে গেছে, আয়ুর্বেদে এটা কোনো কাটাচিরা দরকার পড়ে না, মেডিসিনে এটা ইমপ্রুভ করা যায়। বেশ, অবশ্যই আপনি শুনতে থাকুন এবং একই সঙ্গে আসুন, চেম্বারগুলো আমি ডেফিনেটলি বলে দেবো। আরও একজন কলার রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? আচ্ছা, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। বলছি আমার তো মানে প্রচন্ড পরিমাণে গ্যাসের সমস্যা। মানে মানে আমি অনেক বছর ধরে আর কি গ্যাস খাই। হ্যাঁ, একদিন না খেলে আমার সমস্যা বেশি বেড়ে যায়। আর মানে গ্যাসের খেলেও অ্যাসিডিটি হয়ে যায় প্রচন্ড পরিমাণে। আচ্ছা, কি গ্যাসের ওষুধ খান আপনি? র্যান্টাক 300, আর নাহলে কখনো ওমি। র্যান্টেক নাহলে ওমেজ খান আপনি? কত বছর থেকে খাচ্ছেন? প্রায় 15 বছর। আপনার বয়স তো? আমার বয়স 43। 43? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এটাই হচ্ছে একটা কমন প্রবলেম না, যেটা আমরা নিজের শরীরটাকে নিয়ে একবারও চিন্তা ভাবনা করি না যে আমি একটা ওষুধ 15 বছর থেকে খাচ্ছি। আপনি র্যান্ট্যাক খাচ্ছেন, ওমিপ্রোজল খাচ্ছেন আপনি, যেটা H2 ব্লকার বলা হয়, এটা কিন্তু ঠিক নয় না। আপনার শরীরে এক্সেস অ্যাসিড তৈরি হচ্ছে, কেন হচ্ছে এটা তো একটা প্রশ্ন হতে পারে না, যে আপনার শরীর কেন এত এক্সেস অ্যাসিড তৈরি করছে? সবারই তো হয় না, আপনার হচ্ছে। কিন্তু তার জন্য আপনি একটা, এই ডক্টরবাবু কোনোদিন জীবনে আপনাকে বলবে না যে 15 বছর আপনি একটা র্যান্ট্যাক বা ওমিপ্রোজল আপনি খেয়ে যান। আপনি যখনই ডক্টরবাবুকে কনসাল্ট করবেন, ডক্টরবাবু আপনাকে কিন্তু আপনার প্রবলেমটা সলিউশন বার করার চেষ্টা করবেন, যে কেন রোগটা কী হয়েছে যার জন্য হাইপার অ্যাসিডিটি আপনার তৈরি হচ্ছে। এই ভুলগুলো করবেন না, কেন এই জন্য আমাদের আলটিমেটলি অন্য অন্য রোগ আমাদের শরীরে চলে আসে। যেটা আমি আলসার নিয়ে আজকে কথা বলছি, এখান থেকে এরকম হতে পারে, সাডেনলি আপনার আলসার হয়ে যেতে পারে, বা গ্যাস্ট্রাইটিস বলে একটা সমস্যা হয়ে যেতে পারে, বা অন্য যে কোনো একটা প্রবলেম আপনার হয়ে যেতে পারে। প্রপার সলিউশনে আসুন। একটা ওষুধ H2 ব্লকার আপনি সারা জীবন খেতে পারেন না। তো অ্যাসিড যখন বেশি অ্যাক্সেস হচ্ছে আপনাকে, তো কারণ আমাকে জানতে হবে যে কেন হচ্ছে। তার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, কেন কি অনেক কিছু প্রশ্ন আমারও রয়েছে, যেটা আপনার ক্রস কোয়েশ্চেন আমি করব। তার সঙ্গে আমাদের ক্লিনিক্যালি আপনাকে ইনভেস্টিগেট করে নিতে হবে আমাদেরকে, যে মানে লিভার আপনার প্রপার কাজ করছে কিনা, বা পেনক্রিয়াস থেকে আপনার আমাইলেজ লাইপোজ ঠিকঠাক নর্মালে রয়েছে কিনা। এইসব ইনভেস্টিগেশন কিছু আমাদেরকে কিন্তু হেল্প লাগে, যেটা জানার জন্য যে আপনার ডাইজেশন সিস্টেমটাও ঠিকঠাক ফাংশন করছে কিনা। তো একটু হেল্পলাইন বা ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। একেবারে। আরও একজন রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলছি যে আমার খাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে মুখটা টকে যায়। আচ্ছা, ওটা ঠান্ডা কোনো ইয়ে খেলে বেশি ভাবটা বেশি ভাবে বোঝা যায়, তো ঈষৎ গরম জল খেলে একটু কম হয়, আর রাত্রে ঘুম কম হয়। তার জন্য আমি একটা জটমাংসু প্রোডাক্ট আয়ুর্বেদ খেয়েছিলাম, তাতে একটু উপকার পেয়েছিলাম, কিন্তু সেরকম কই সমস্যা কিছু হচ্ছে না। মানে আর অ্যালোপ্যাথি প্রচুর ওষুধ খেয়েছি ডাক্তার দেখিয়ে, কিন্তু সময় কমছে, কিন্তু মুখ টক ভাবটা যাচ্ছে না আমার। মুখে কি হচ্ছে? টক ভাব, মানে খাবার কিছুক্ষণ পরে মুখে একটা টক ভাব আসছে, কোনোদিন বেশি হয় কোনোদিন কম হয়। ঠিক ঠিক ঠিক। আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন আপনার কি হয় না, যে আপনি যে ভুলটা করলেন, যে আপনি বলছেন ঘুমের প্রবলেম হচ্ছে আপনি, কিন্তু তার জন্য ওষুধ নিয়েছেন আপনাকে তো আপনার সিস্টেমটাকে আগে রিকভার করতে হবে না। আপনি ইনডাইজেশনের প্রবলেম থেকে ভুগছেন, খাওয়ার পর আপনার মুখ টক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি করলেন, তাকে ওভারল্যাপস করে আপনি
ঘুমের মানে চিন্তায় বেশি পড়ে গেলেন, ঘুমটা হচ্ছে না, তার জন্য কিছু মেডিসিন নিয়ে আমি সিস্টেমটাকে রিকভার করুন। সিস্টেম যখন ঠিক হবে, রাত্রেবেলা ঘুম এমনি ভালো সুন্দর করে আসবে। আপনার যে ইনডাইজেশনের প্রবলেমটা হচ্ছে না, তাকে সলভ করতে হবে আপনাকে। তার জন্য আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, যে মেডিকেশনগুলো আমি দেবো সেটা আপনি ঠিকঠাক ইউজ করবেন। আর ইনডাইজেশনটাকে ঠিক করার জন্য আপনাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে না, মাস 2 মাস আপনি ওষুধটা খান, এমনি এখান থেকে আপনার প্রবলেম যখন সলভ হয়ে যাবে, রাতেরবেলা ঘুমটাও আপনার সলভ হয়ে যাবে দেখবেন। অনেকেই আছেন মানে শুনতে শুনতে এটা হয়তো বলতেই হচ্ছে বা প্রশ্ন হয়তো চলেই আসবে যে গ্যাসের সমস্যা হচ্ছে, একটা ট্যাবলেট খেয়ে নিই, এটা থেকে কি বড় জায়গায় চলে যাচ্ছেন মানুষজন সমস্যা, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, 100%, 110%। যিনি ফোন করলেন 15 বছর থেকে র্যান্ট্যাক বা অমিপ্রোজল উনি খাচ্ছেন, তো উনি যে কত বড় ভুল করছেন ওনার আইডিয়া নেই। উনি বলবেন আমি তো 15 বছর থেকে খাচ্ছি, আমার তো কিছু হয়নি। সাডেনলি একদিন যখন উনি একটা এমন রোগের ডায়াগনোসিস হয়ে যাবেন, তখন উনি কিন্তু মাথায় হাত রেখে দেবেন যে আমার এটা কি মানে কি হয়ে গেল। কেন কি আপনি আমরা বলি না যে আমি তো খাচ্ছি এতদিন থেকে, আমার তো কিছু হয়নি, কিন্তু যেদিন হবে সেদিন আপনি বুঝবেন। একদম তাই। আপনি 15 বছর থেকে খেয়ে যাচ্ছেন, সাডেনলি একদিন আপনি যখন এন্ডোস্কোপি করবেন, যে ডক্টরবাবু বলবো আপনি এন্ডোস্কোপি করে নিয়ে আসুন, তখন যখন আপনার স্টমাকের ভিতরে যখন উনি স্ট্রাকচার দেখে উনি আপনাকে যখন বলবেন যে আপনার এইরকম একটা রোগ হয়ে গেছে, তখন কিন্তু আপনি চিন্তায় পড়েন। ডক্টরবাবু নিজেই জিজ্ঞেস করবেন যে আপনি কি এতদিন থেকে এই ওষুধটা খাচ্ছিলেন? আপনি বলে হ্যাঁ ডক্টরবাবু আমি খাচ্ছিলাম। একদম। তো এই জিনিসগুলো কেন কি আপনাকে অ্যালার্ট করার জন্য, যে কালকে আপনি সুস্থ থাকবেন তার জন্য আপনাকে অ্যালার্ট করার জন্যই আমাদের এই সব অনুষ্ঠান বা লাইভ প্রোগ্রামিং আপনাদের জন্যই, যে একটা ছোটো যে হাইপার অ্যাসিডিটি প্রবলেমটা আমাদেরকে কতটা একটা কমপ্লিকেশন জায়গায় নিয়ে চলে যেতে পারে, কোনটা একটা সাইড ইফেক্ট দিকে আমাদেরকে নিয়ে চলে যেতে পারে। কেন কি হাইপার অ্যাসিড, আমার শরীরে অ্যাসিড প্রচুর প্রডিউস হচ্ছে, তো তার জন্য সলিউশন আমাকে এটাই আছে যে হতে পারে আমার খানপান কিছু ভুল হচ্ছে, আমার লাইফস্টাইল কিছু ভুল হচ্ছে, বা আমার লিভারের এনজাইমগুলো ঠিকঠাক নেই, বা আমার প্যানক্রিয়াসের এনজাইমগুলো ঠিকঠাক নেই, কিছু তো একটা জায়গায় কোনো সমস্যা হচ্ছে, তার ট্রিটমেন্ট আমার দরকার, না কি আমার ট্রিটমেন্ট দরকার যে একটা দিন একটা ওষুধ খেয়েছিলাম, তার জন্য রিলিফ পেয়ে গেছি, তার জন্য আমি 15 বছর একটা ওষুধ টেনে চলে গেলাম। একদম। অনেকেই রয়েছেন মানে অ্যালোপ্যাথি, যেমন দর্শক বন্ধু টেলিফোন করে বলছিলেন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি, কিছুটা সাময়িক স্বস্তি, তারপরে আবার যেই কে সেই, এরপরে আমি আবার হোমিওপ্যাথি বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ইয়েতে গেছি, ট্রিটমেন্টে কিন্তু হয়নি। তো এক্ষেত্রে নির্মূল হওয়া সম্পূর্ণভাবে অনেকের কাছে এই জায়গাটা মনে হয় কি? এক্স্যাক্টলি, আজকে ম্যাক্সিমাম রোগটাই তো মানুষ এই বুঝে গেছে কি এটা সারা জীবন আমার থাকবে। আপনি যে কোনো রোগ তুলে আপনি কাউকে জিজ্ঞেস করুন, তো বলবে না আমাকে এটা তো বলে দিয়েছে সারা জীবনই থেকে যাবে। কেন আপনি নিজেতে কোনোদিন চেষ্টাই করলেন না এটা বোঝার জন্য যে রোগটা আপনার, যেটা আপনার ভুল লাইফস্টাইলের জন্য হয়েছে, তাকে আপনি কিন্তু লাইফটাকে চেঞ্জ করে তাকে ঠিক করতে পারেন। একদম। অনেক লোক রয়েছে, আজকে আমি অনেক লোককে দেখি যে সকালবেলা উঠে যে এই যে প্যান40 মতন ওষুধ, যাকে পিপিআই আমরা বলি, বা এই র্যান্ট্যাক ওমিপ্রোজল যে ওষুধগুলো আছে, সকালবেলা একটা নিয়ে নিলেন, সারা দিনের জন্য তাকে সেই যা ইচ্ছা আছে খাচ্ছে। এটা কিন্তু কত বড় যে শরীরে অর্গান উপর টর্চার হচ্ছে ওনার কিন্তু আইডিয়া নেই। একদমই তাই। আজকে আর হাতে সময় নেই, তাই আমি অনুষ্ঠান শেষ করব। অন্ততপক্ষে এই বার্তাটা ডক্টর সুলতান খান তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন আপনাদেরকে যে অন্ততপক্ষে আমাদেরকে আগে বুঝতে হবে, এবং বুঝে যখন গেছি আমাদেরকে ভুলটা কিন্তু করলে চলবে না। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, শহরের যোধপুর কালীবাড়ি, হাওড়া ময়দান এবং দমদম রোড মল্লিক কলোনি, এই 3টে জায়গায় অবশ্যই চেম্বার রয়েছে, যোগাযোগ করুন। এছাড়া স্ক্রলে আমি দেখালাম, একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় চেম্বার কোথায় কোথায়, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আজকের হাতে সময় নেই স্যার, অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি জানি এখানেই শেষ করছি আজকের এই প্রোগ্রাম। অন্যান্য সমস্ত অনুষ্ঠানের জন্য নজর থাকা আপনাদের সিটিভিএনে।